শীর্ষ সন্ত্রাসী ভয়ঙ্কর এক গডফাদার নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আটক করেছে সেনাবাহিনী। নারায়ণগঞ্জে গ্রেফতার হয়েছেন শামীম ওসমান। এবং সর্বশেষ জানাবো, জাতীয় নির্বাচনকে প্রভাবিত করতে ভিন্ন নামে ভিন্ন চেহারায় বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একদল অপারেটিভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নাই। নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট, আওয়ামী লীগ যথেষ্ট। আমি এসপি সাহেবকে প্রতিনিধি বলেছি, আই ডোন্ট নিড দ্য পুলিশ সাপোর্টস। রাত্রেবেলা ডাকলে এখন 2 লাখ লোক বাড়ি করতে আমার 1 ঘন্টা সময় লাগে, ওই ক্যাপাসিটি আমার আছে। আমি 79 সনে জিয়াউর রহমান আটকা রাখার লোক আমরা। আপা গ্রেফতার হব বললাম না, আমি আপা যখন বলছে গ্রেফতার হইতে মানা করছে, পৃথিবীর কোনো শক্তি নাই যে শামীম ওসমানকে গ্রেফতার করে। ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সর্বমহলেই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত। যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো। নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের নেতাকর্মীরাও তার হয়রানি থেকে মুক্তি পেতেন না। 1981 সালে সরকারি তোলারাম কলেজের ভিপি নির্বাচিত হওয়া থেকেই ছাত্র রাজনীতিতে নাম আসে শামীম ওসমানের। এরপর 1996 সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। তার নির্বাচিত হওয়ার পর থেকেই নারায়ণগঞ্জে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ছিল তার নিয়ন্ত্রণে। শেখ হাসিনার প্রশ্রয়ে নারায়ণগঞ্জে এই সময় তারা অনুগতরা হয়ে ওঠেন এ জেলার হর্তাকর্তা। এই সময় শামীম ওসমান বা তার অনুসারীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কথা বলার মতো সাহস খুব কম মানুষই দেখাতে পেরেছেন। তবে তথাকথিত সাহসী শামীম ওসমান 2001 সালে নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবির পর বোরকা পরিধান করে বর্ডার পার হয়ে ভারতে চলে যান। সেখান থেকে পরবর্তীতে তিনি চলে যান কানাডায়। এরপর দীর্ঘ সময় তার কোনো হদিস পাওয়া যায়নি। 2006 সালে তিনি দেশে ফিরে এসে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে পুনরায় আবির্ভূত হলেও 2007 সালে 111-এর পদ পরিবর্তনের আগের দিন তিনি দেশ ত্যাগ করেন। তিনি দেশে ফিরে আসেন 2009 সালের এপ্রিল মাসে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর। আপনারা খেলবেন আমাদের সাথে, খেলতে চান, কবে খেলবেন বলেন, আমরাও খেলতে চাই। 2011 সালে নারায়ণগঞ্জে মেয়র নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু ততদিনে মাঠে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন সেলিনা হায়াত আইভী। আইভীর কাছে শামীম ওসমানকে বিশাল ব্যবধানে পরাজিত হতে হয়। 2014 সালের নির্বাচনে প্রয়াত অভিনেত্রী সারা বেগম কবরীকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার নারায়ণগঞ্জ 4 আসনেই বিতর্কিত শামীম ওসমানকে মনোনয়ন দিয়েছিল। 11-এর পরিবর্তনের পর ফখরুদ্দিন ও মঈনুদ্দিনের সরকার দুর্নীতিবাজদের তালিকা করতে নির্দেশ দিয়েছিল দুর্নীতি দমন কমিশন বা দুদককে। এই সময় দুদক ঘোষিত শীর্ষ 50 দুর্নীতিবাজের মাঝে 9 নম্বরে ছিলেন শামীম ওসমান। গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল তার বিরুদ্ধে, কিন্তু বিদেশে পলাতক থাকায় তাকে সে সময় গ্রেপ্তার করা যায়নি। আদালত সে সময় শামীম ওসমানের অস্থাবর সম্পত্তি হোকের নির্দেশ দিয়েছিল। নারায়ণগঞ্জের ডানবাজার পতিতাপল্লী উচ্ছেদ করা হয় শামীম ওসমানের নেতৃত্বে। শামীম ওসমান এটিকে তার এক মহান কীর্তি হিসেবে জনগণের সামনে প্রচার করার চেষ্টা করতেন। অথচ এই পতিতাপল্লী উচ্ছেদে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতে সরকারের বরাদ্দের 2 কোটি টাকা পুরোটাই আত্মসাৎ করেছিলেন শামীম ওসমান। পতিতাদের পুনর্বাসন না করাতে সেই সময় পতিতা এবং তাদের বংশধরেরা এখন নারায়ণগঞ্জে ছড়িয়ে পার্শ্ববর্তী শহরে নিষিদ্ধ পেশার বিস্তার ঘটিয়েছে। নারায়ণগঞ্জে বেসিক শিল্প এলাকা সহ নারায়ণগঞ্জের অন্যান্য এলাকায় গার্মেন্টসের ঝুট ব্যবসায় শামীম ওসমান নিয়ন্ত্রণ করতেন। নারায়ণগঞ্জের শীতলক্ষা বুড়িগঙ্গা নদীর বিভিন্ন ঘাট থেকে জাহাজের তেল চুরির সিন্ডিকেট তার অনুগত বাহিনী নিয়ন্ত্রণ করত। এছাড়া ফুটপাত দখল করে হকারদের কাছ থেকে চাঁদা আদায়, বাস এবং পরিবহন থেকে চাঁদা আদায় ইত্যাদি নানা সিন্ডিকেট শামীম ওসমানের প্রত্যক্ষ নির্দেশেই নিয়ন্ত্রিত হতো। শামীম ওসমানের কোম্পানির জিব্রিউ লাইসেন্স বাতিল এই সংবাদটির দিকে এবার আপনাদের দৃষ্টি দেখাতে চায়। 2014 সালের অবৈধ ভিওআইপি ব্যবসায় শামীম ওসমানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছিল। এই সময় মন্ত্রিসভার একটি বৈঠকে শামীম ওসমানের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তোলেন তৎকালীন টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। জানা যায়, শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমান ও ছেলে অয়ন ওসমানের নামে থাকা 2টি কোম্পানির ইন্টারন্যাশনাল গেটওয়ে বা জিব্রিউ লাইসেন্স বাতিল করে দেয় বিটিআরসি। শামীম ওসমানের মালিকানাধীন কে কমিউনিকেশনসের কাছে বিটিআরসির বকেয়া ছিল 78 কোটি 20 লাখ টাকা। এই টাকা শামীম ওসমান পরিশোধ করেননি। শুধু তাই নয়, 2014 সালের 5 জানুয়ারি বিনা ভোটে নির্বাচনের পর এমপি হিসেবে শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতির এক গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবার শেখ হাসিনার লাঠিয়ালে পরিণত হয়ে পড়েন। বিরোধী দলকে দমনের পুরস্কার হিসেবে তাই শামীম ওসমানকে অবৈধ সম্পত্তির দায় থেকে অব্যাহতি দিয়েছিল শেখ হাসিনা।
2014 সালের 15 ডিসেম্বর দুদক এক চিঠির মাধ্যমে শামীম ওসমানকে এই অব্যাহতির বিষয়টি জানিয়ে দেয়। করলাম, বিজেপি কল করলাম, তারাও পৌঁছালো, আমার ফোর্সের সংখ্যাও বাড়লো এবং তাকে যখন অ্যারেস্টের প্রিপারেশন নিচ্ছি যে তার বাড়িতে রেড দিয়ে আশেপাশে রেড দিয়ে তাকে অ্যারেস্ট করবো, সঙ্গে সঙ্গে শামীম ওসমান সাহেব আমাকে ফোন দিল যে আমি সংসদ সদস্য শামীম ওসমান বলছি। আমি বললাম যে কেমন আছেন। ওনাকে অ্যাকচুয়ালি আমি কোনো এক প্রসঙ্গে আগের ভাই বলে সম্বোধন করি আর কি, স্যার বলি না। এনিওয়ে, তো উনি বললো যে তুমি আমার চেয়ারম্যানকে অ্যারেস্ট করার প্রিপারেশন নিচ্ছ কেন? আমি আপনার চেয়ারম্যান কেন্দ্র দখল করতে আসলে আমি অ্যারেস্ট করতে নিব না, আর আপনার চেয়ারম্যান কিনা এটা তো দেখার বিষয় না। তো উনি আমাকে বলতেছে যে প্লিজ, আমি শামীম ওসমান বলছি, আমি কাউকে প্লিজ বলি না, আমি বলছি গিভ হিম দ্য ক্লিয়ারেন্স, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও, তুমি তোমার মতো করে চলে দাও, গিভ হিম দ্য ক্লিয়ারেন্স। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে, 4টার ভিত্তিতে 70 থেকে 80% ভোট কাস্ট করতে হবে, তুমি কেন্দ্রটা ছেড়ে দাও এবং চলে যাও। আমি বলছি আমি পারবো না, আমি ইলেকশন কমিশনের আন্ডারে এখন, এটা আমি নৈতিকভাবে তো করতে পারি না, আর এখন আমার চাকরি ইলেকশন কমিশনের আন্ডারে, আমি এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি, প্রজাতন্ত্রের চাকরি করতে আসছি। আমি আমার এরপরে উনি কি বললেন? আপনাকে সরি বলছেন? নো, সরি বলেননি, উনি সরি বলেননি। পরবর্তী সময় উনি আবার ফোন দিলেন, ফোন দিয়ে আমাকে ফোনে রেখে উনি প্রধানমন্ত্রীর PS1 জনৈক মালেক সাহেবের সাথে কথা বললেন এবং বললেন যে আমি মালেক বলছি, তুমি প্রধানমন্ত্রীকে বলো আমি কি রাজনীতি করব কি করব না, আমাকে শোনাচ্ছে ফোনে। তা আমি বলছি আপনি কার সাথে কথা বলেন দেখার বিষয় না, আমি খুব ছোট অফিসার, আমি এখানে দায়িত্ব পালন করতে আসছি, আমার দায়িত্বটা আমাকে পালন করতে দিন। বলছে কুত্তার বাচ্চা, শোরের বাচ্চা, বাস্টার্ড, তুই কি পারবি কর, তোরা আমি দেখে নিব। আলোচিত ত্বকী হত্যা বা 7 মার্ডার কোনটি থেকেই শামীম ওসমান বা এই কুখ্যাত ওসমান পরিবার নিজেদের নির্দোষ দাবি করতে পারে না। 2013 সালের 6 মার্চ বিকেলে নারায়ণগঞ্জে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকী নিখোঁজ হয়। নারায়ণগঞ্জের সন্ত্রাসী ভূমিদস্যু চাঁদাবাজির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর রাব্বি। মূলত রাব্বিকে শায়েস্তা করতেই তার মেধাবী সন্তান ত্বকীকে পরিকল্পিত উপায়ে হত্যা করা হয়েছিল। শামীম ওসমানের ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমানের টর্চার ছেলে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। জনগণের প্রবল চাপে ত্বকী হত্যার রহস্য উন্মোচনে প্রশাসন নড়ে চড়ে বসেছিল। অবশেষে ত্বকী হত্যার অভিযোগে গ্রেপ্তার হন আজমেরি ওসমানের ক্যাডার সুলতান শওকত ভ্রমর। গ্রেপ্তারের পর জবানবন্দিতে ভ্রমর বলেন, আজমেরি ওসমানের টর্চার ছেলে 2013 সালে 6 মার্চ রাতে ত্বকীকে নির্মমভাবে হত্যা করা হয়। আজমেরির নেতৃত্বে হত্যাকাণ্ডে আরও বেশ কিছু ওসমান পরিবারের ভাড়াটে ক্যাডার অংশ নেয়। ত্বকী হত্যা নিয়ে সংবাদ প্রকাশ করায় গত বছর একটি পত্রিকা অফিসে হামলা চালিয়েছিল আজমেরি ওসমানের অনুসারীরা। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমেরি ওসমান। অন্তত 16টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহর দাপিয়ে বেড়াতেন তিনি। এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলেও সে মামলাও নেওয়া হতো না। তার খুনে শুরু হয় 1998 সালে নগরের চাষারা বালুরপাট এলাকায়। বাড়ির কেয়ারটেকার নুরুন নবীর মাধ্যমে অভিযোগ, তার গতিবিধির সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেওয়ার আজমেরি তাকে খুন করে। পরে পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি। 2000 সালের 19 নভেম্বর নগরীর ইজদাহের ওসমান স্টেডিয়ামের সামনে আজমেরি ওসমান কপালে পিস্তল ঠেকিয়ে খুন করেন তারই একসময়ের বন্ধু আলমগীরকে। 2009 সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে 14 টুকরো করার অভিযোগে আজমেরির বিরুদ্ধে আসে। 2010 সালের 18 এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ 2011 সালে অবৈধ অস্ত্র বাদক পরিবহনের রাজি না হওয়ায় আজমেরি বাহিনী খুন করে অটো চালক জামালকে। ওই বছর মে মাসের শুরুতে আশিক ইসলাম, মে মাসের শেষের দিকে অজ্ঞাত পরিচয় 2 যুবককে। 2013 সালের 29 জানুয়ারি টানবাজারের রংসুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা ভুলো, 2012 সালে 15 জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয়। পরদিনই সাংস্কৃতিক কর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয়। খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার 3 দিন পর হত্যার জড়িত হামিদকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষপান করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে। 2013 সালের শুরুতে নগরের মাজদায়ের এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যান আজমেরি ওসমান। সেখানে গান গাইছিলেন উম্মে হানি নামে এক মেয়ে। আজমেরি অনুষ্ঠানের সব অতিথিকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে মেয়ে তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে দেখা যায়নি। শামীম ওসমান বা ওসমান পরিবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করাতে নিরাপত্তার ঝুঁকিতে থাকেন সাংবাদিকেরা। এছাড়া সংবাদ পছন্দ না হলেই ওসমান ভাইদের রোশনলে পড়েন সাংবাদিকেরা। এমন ভরাটুবির উদাহরণ রয়েছে। দৈনিক সংবাদের নারায়ণগঞ্জের নিজস্ব প্রতিবেদক ছিলেন সাংবাদিক বংশী সাহা। 1998 সালে বংশী সাহাকে চাষড়ায় জিয়া হলে ডেকে নিয়ে মারধর করেন শামীম ওসমান। 2000 সালে অসুস্থ অবস্থায় মারা যান বংশী সাহা। নারায়ণগঞ্জে প্রেস ক্লাবের ওপর একসময় একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন শামীম ওসমান। এই শামীম ওসমানের স্বার্থবিরোধী সংবাদ প্রকাশের কারণে